হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা আগের দিন কিন্তু রেলের সায়েন্স ক্লাস করিয়েছি, এই একদিন আগেই হয়েছে। কালকে তোমাদের রিজনিং ক্লাস চলেছে, আজকে আবার তোমাদের সায়েন্স ক্লাস নেওয়া হয়েছে। টোটাল তোমাদের 60 কোশ্চেন্স আগের দিন কমপ্লিট করানো হয়েছে। আজকে তোমাদের 61 দাগ থেকে আসবে। আজকে আমরা মেনলি আলোচনা করব আমাদের যে স্ক্যাটারিং এবং আমাদের যে ডিসপারশন, ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে, তার উপরে বেস করে আমাদের কোশ্চেন্স আছে, সেটা আমরা আলোচনা করব। আমরা টপিক ওয়াইজ চলছি এবং প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ যেটা আছে সেটাকে কমপ্লিট করাচ্ছি এবং তার সাথে এক্সপেক্টেড কোশ্চেন্সও আমরা রাখবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল সিনারিও আমরা করাচ্ছি। মক টেস্ট এবং আমাদের বেসিক যে ব্যাচ, তার সাথে মক টেস্ট, এই দুটো দিয়ে আমাদের কোর্স চলছে। চাইলে তোমরা এই কোর্সটাকে নিতে পারো। তো আমি বলবো যে এই কোর্সটা এখন তোমরা মেনলি মক টেস্টের জন্য নেবে, যদি কেউ নিতে চাও। এখন তো আর থিওরি পড়ে লাভ নেই, এখন হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এবার যদি কারোর থিওরিতে অসুবিধা হয়, যদি কারোর অসুবিধা হয়, তাহলে সে এই কোর্সটা থিওরি বেসড হিসেবে নিতে পারো। এই কোর্সটার মধ্যেই আমাদের মক টেস্ট আছে, ঠিক আছে, তোমরা মক টেস্টও করতে পারো। আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের মক টেস্টটা কীভাবে চলছে। দেখো, আমাদের এই যে 800 টাকার যে কোর্স আছে, এটা বেসিক্যালি 800 টাকার কোর্স নয়। এটা তোমরা যখন কোড অ্যাপ্লাই করবে তখন এটা প্রায় হাফ দামে কমে আসবে, ঠিক আছে। এবং এই প্রাইস, এই যে তোমাদের কোর্স আছে, কোর্সের মধ্যে দেখতে পাচ্ছ এখানে মক টেস্ট ফোল্ডার বলে তোমাদের রয়েছে। এই মক টেস্ট ফোল্ডারের মধ্যে যখন তোমরা ঢুকবে, তোমরা এই প্রবাহী তড়িৎ, ম্যাগনেট ইত্যাদির উপরে তোমরা কিন্তু টোটাল যে মক টেস্ট আছে সেগুলো পেয়ে যাবে। যেমন তোমাদের আমি একটু দেখাই, এই যে আমাদের দেখো প্রবাহিত তড়িতের মধ্যে আমরা ঢুকলাম। প্রবাহিত তড়িতের মক টেস্ট 1, মক টেস্ট 1-এর সলিউশন, মক টেস্ট 1-এর সলিউশন ভিডিও। মক টেস্ট 1টা আমাদের পিডিএফ আকারে ছিল, ওই জন্য সলিউশন ভিডিও দেওয়া হয়েছিল। কিন্তু মক টেস্ট ইলেকট্রিসিটি 2, 3, 4, 5 প্রত্যেকটাতে 20টা করে প্রশ্ন আছে, মানে টোটাল আমরা 110-15খানা কোশ্চেন্স তোমাদের ওভারঅল করিয়েছি। এটা আমি আমার ব্যাক এন্ড থেকে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অ্যাপের সিনারিও নয়। অ্যাপের সিনারিও তোমরা একটু অন্যভাবে পাবে। এটা আমি যেখান থেকে কাজ করি, মানে আমার টিম কাজ করে, সেই ব্যাক এন্ডের স্ক্রিন খুলে তোমাদের দেখাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। এখান থেকে কাজ করা হয়, ওটা অ্যাপে গিয়ে আপলোড হয়। যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। তো এই এরকমভাবেই তোমাদের ম্যাগনেটেরও আছে, বায়োলজিরও আপলোড করা হচ্ছে। আজকেই ইনফ্যাক্ট বায়োলজির একটা ক্লাস, মানে তোমাদের ক্লাস আছে, তার সঙ্গে তোমাদের ইলেকট্রিসিটির তোমাদের লাইটের রিফ্র্যাকশনের উপরে আরেকটা তোমাদের মক টেস্ট আসবে। অলরেডি একটা 40 নম্বরের মক টেস্ট আমরা দিয়েছি, আরও একটা 40 নম্বরের মক টেস্ট আজকে আপলোড করার কথা আছে। এইভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেশন চলছে। আচ্ছা, চলো এবার আমরা ওখানে চলে যাই। তো চাইলে তোমরা এটাকে অ্যাভেল করতে পারো, যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা মক টেস্টের জন্য জেনে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, চলো এবার আমাদের কোশ্চেন্সে যাবো আমরা। এটা কিন্তু রিয়েলি খুব ভালো লেভেলের প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা করতে গেলে যারা মোটামুটি লেন্সের অঙ্ক পারে তাদেরও প্রবলেম হবে, কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার নয়। তাই দুটো কনসেপ্ট তোমাকে এখানে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে তোমাকে ভি আর ইউ জানতে হবে। দেখো, ধরো এইটা হচ্ছে চোখের লেন্স, ধরো এটা হচ্ছে চোখের লেন্স, এটা হচ্ছে চোখের লেন্স, আর এইটা হচ্ছে তোমার রেটিনা। এই যে যেটা টানলাম এটা হচ্ছে তোমার রেটিনা। দিস ইজ হোয়াট, দিস ইজ রেটিনা। আমরা জানি যে রেটিনাতেই কিন্তু কি হয়, আমাদের তোমার যে প্রতিচ্ছবি সেটা তৈরি হয়। তার মানে লেন্স থেকে রেটিনার যে দূরত্ব, এই ডিস্ট্যান্স যেটা এখানে বলা আছে কত, 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, এটাই হচ্ছে তোমাদের ভি। কারণ রেটিনাতেই কি তৈরি হয়, ইমেজ তৈরি হয়। তো এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটাই তো আমাদের ইমেজ ডিস্ট্যান্স, মানে ভি, এটাই তো আমাদের ভি, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে ভিটা ডাইরেক্ট বলা নেই, কিন্তু অন্যভাবে বলা আছে। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে স্বাভাবিক চোখ, আর আমরা জানি একটা স্বাভাবিক চোখে কোনো বস্তুকে দেখতে গেলে বস্তুকে চোখ থেকে কমপক্ষে, পয়েন্ট টু বি নোটেড, কী বললাম, কমপক্ষে কতটা দূরে রাখতে হবে, 25 সেন্টিমিটার দূরে রাখতে হবে। 25 সেন্টিমিটার দূরে এই জায়গায় কোনো বস্তুকে তুমি যদি রাখো, এই ডিস্টেন্সটা হলো 25 সেমি, ন্যূনতম 25 সেমি দূরে। 25 সেমির থেকে কম যদি ডিস্টেন্সে তুমি কোনো বস্তু রাখো, তাহলে লেন্স ফোকাস করতে পারে না, ঝাপসা দেখাবে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট তোমাকে জানতে হবে। তার মানে এই জায়গায় ইউ হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, কারণ নর্মাল চোখ বলে। তোমরা বলতে স্যার এখানে কোথাও তো সেভাবে লেখা নেই। এই দেখো লেখা আছে, যখন চোখ 25 সেমি কাছাকাছি বিন্দুতে ফোকাস করে, তার মানে এই বিন্দুটাকে ন্যূনতম 25 সেমিতে রাখা হয়। তার মানে ইউ হচ্ছে এখানে, বস্তু হচ্ছে এখানে 25 সেমি দূরে আছে, আর ভি হচ্ছে আমাদের 2.5 সেমি দূরে আছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে ইউ পেলাম, আর আমরা জানি ইউ অলওয়েজ নেগেটিভ হয়। তো এখানে 25 সেমি দেওয়া থাকবে, কিন্তু আমরা এদেরকে নেগেটিভ ধরে নেবো। আর ভি এখানে কী হবে, পজিটিভ না নেগেটিভ হবে। দেখো, নর্মালি আমরা যদি ভিকে রাখি, ভি কোথায় উৎপন্ন হচ্ছে ভালো করে খেয়াল করো। আমরা যখন একটা লেন্স দিয়ে চোখকে দেখি তখন আমরা কেমন প্রতিবিম্ব দেখি, আমরা খেয়াল করো, আমরাও কিন্তু উল্টো প্রতিবিম্ব দেখি। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা তোমাকে বুঝতে হবে।
অর্থাৎ আমি বলতে চাইছি প্রতিবিম্ব দেখো লেন্সের ডান দিকে গিয়ে উৎপন্ন হচ্ছে, রাইট সাইড, এই পর্দার উপর উৎপন্ন হবে রাইট সাইডে। তো রাইট সাইডে ভি কী হবে? প্লাস হবে। ইয়েস, তো ভি কিন্তু আমাদের পজিটিভই থাকবে। বোঝাতে পারলাম? এবার তুমি ফর্মুলা ইউজ করো, 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। লেন্সের যে ফর্মুলা, লেন্সের ফর্মুলাতে মাইনাস হয়, দর্পণ ফর্মুলাতে প্লাস হয়। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা এখানে কী পেয়ে যাচ্ছি? 1/f। 1/f এর মান কত সেটা তো আমাদের বার করতে হবে, কারণ এখানে বলেছে ফ্রম দ্য পাওয়ার অফ দ্য আই লেন্স। আই লেন্সের পাওয়ার কীভাবে বার করতে বলেছে? তো পাওয়ার বার করার জন্য আমাদের কী লাগবে? এফ লাগবে। ঠিক আছে, তো 1/f ইকুয়াল টু 1/v। 1/v এর মান কত? ভি এর মান হচ্ছে 2.5। ভি এর মান কত? 2.5। ঠিক আছে, আচ্ছা, আর মাইনাস 1/-2.25, তার মানে কী হবে? এটা প্লাস হয়ে যাবে, তো +25 কিন্তু আমাদের হবে। এটা হচ্ছে ইউ এর মান। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে দুটো। এখান থেকে আমরা যদি দেখি, দেখো ওপরে তোমাদের এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এগুলো সব সেন্টিমিটারে আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তোমাদের তো মাথায় খেয়ালই নেই, অঙ্ক করছো, বাট বুঝতে হবে যে আমরা যখন এফকে ডায়াপ্টারে কনভার্ট করি তখন এফ আমাদের মিটারে থাকে, এফ আমাদের মিটারে থাকে। এখানে করলে কি আমাদের মিটারে বেরোবে? না, এখানে করলে মিটারে বেরোবে না, সব সেন্টিমিটারে দেওয়া আছে। এইটাকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। দেখো 1 সেমি, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা নর্মালি কী করি? আমরা গুণ করি কত দিয়ে? 1/100 দিয়ে আমরা গুণ করি। ঠিক আছে, তো এই 2.5কে যখন আমরা সেমিতে কনভার্ট করব তখন কী হবে? এর সঙ্গে বেসিক্যালি 2.5 ইন্টু আমরা 100 করব। তার মানে বেসিক্যালি এটা যদি উঠে যায় তাহলে এখানে নিচে 10 আছে, আর এটা 1/2.5 রয়েছে। ভালো করে দেখো, এটা 1/2.5। এবার এই 2.5 ইকুয়াল টু এইটা হচ্ছে, তার মানে কী হবে? নিচে আমাদের 25 থাকবে, আর এই যেগুলো নিচে আছে সেগুলো সব উপরে চলে যাবে, যেহেতু এটা 1/2 হয়ে যাবে। এখানে আমাদের ভ্যালু কী আসবে? এখানে আমাদের ভ্যালু আসবে 1-এর পরে 3টে শূন্য, এইটা আমাদের আসবে এখানে। ঠিক আছে, আর এইটা আমাদের কি আসবে? 2.5। দেখো এর সঙ্গে আমরা কি করব? 1-এর সঙ্গে 1 ইন্টু 100 আমরা করব, কারণ এখানে বেসিক্যালি কী হবে? উপরে আমাদের 100 চলে আসবে। ঠিক আছে, মানে যেটা নিচে সেটা উপরে চলে যাবে, কারণ আমরা 1/2 করে দিচ্ছি এখানে। তো এটাকে যদি ক্যালকুলেট করি, এটা দেখো আমাদের আসছে 4, আর এটা আমাদের কত আসছে? এটা আমাদের আসছে দেখো হচ্ছে কত? আমাদের আসছে হচ্ছে 40। ঠিক আছে, তো 1/f এর যে মান এখানে আসছে সেটা হচ্ছে আমাদের আসছে কত? আমাদের আসছে হচ্ছে 44। তো এফ এর মান আমাদের কী আসবে? এফ এর মান আসবে আমাদের 1/44। 1/f এর মান হচ্ছে 44, তাহলে এফ এর মান কী আসবে? 1/44। এবার দেখো আমাদের এখানে পাওয়ার বার করতে বলেছে, তো পাওয়ারের ফর্মুলা আমরা কী জানি? দেখো ভালো করে খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। পাওয়ারের ফর্মুলা আমরা কী জানি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/f, আর এফ এর মান এখানে কত? 1/44। তো 1/1/44 মানে কত হয়ে যাবে? এখানে 44 হয়ে যাবে। তো অ্যান্সার উইল বি 44 ডায়াপ্টার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। প্রত্যেকটা জিনিস আমি এখানে লজিক দিয়ে বুঝিয়েছি। যদি কেউ প্রথমত না বুঝতে পারো, সে এই পার্টটাকে 2-3বার দেখো, ডেফিনেটলি এই পার্টটা বুঝতে পারো যে কী করতে হচ্ছে, কেন করতে হচ্ছে। কিন্তু তার আগে তোমাকে লেন্স ভালো করে পড়ে আসতে হবে, কারণ তুমি যদি লেন্সই না বোঝো তাহলে তুমি আই লেন্স সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। লেন্সের কনসেপ্ট তোমার জানা থাকতে হবে, তবে তুমি আমি এইখানে যা যা বলবো, এই যে এত দূরত্ব, এই দূরত্ব, ওই দূরত্ব, সেগুলো তুমি বুঝতে পারবে। তোমার লেন্সের কনসেপ্টই জানা নেই, তো তুমি আই লেন্স কী করে বুঝবে? তোমাকে লেন্স জানতে হবে, তারপর তোমাকে আই লেন্স জানতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে তোমাদের 44 ডায়াপ্টার। এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আমার মক টেস্টে এই টাইপের প্রশ্ন 4-5টা দিতে বলবো, কারণ এই টাইপের প্রশ্ন আমি যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স পেপার খুঁজলাম তাতে আমি একটাই পেলাম। এই টাইপের প্রশ্ন তো আরও পড়েছে, আমি খুঁজে পাচ্ছি না। আমি চেষ্টা করবো এই টাইপের প্রশ্ন তোমাদের মক টেস্টে দিয়ে দেওয়া যায়, তোমাদের প্র্যাকটিস হয়, পেড মক টেস্ট যেটা। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে নিয়ার সাইটেডনেস ইন হিউম্যানস ইজ কল্ড। দেখো নিয়ার সাইটেডনেস মানে হচ্ছে নিকট দৃষ্টি, অর্থাৎ মানুষের দূরের দৃষ্টি খারাপ। দেখো আমি লিখে দিচ্ছি, কাছের ভালো, আমি এখানে এইটা একটু তোমাদের বলে দিই, কাছের ভালো, পয়েন্ট টু বি নোটেড, দূরের খারাপ। ঠিক আছে, কাছের ভালো, দূরের খারাপ। ওকে, এটা একটা হয় কাছের ভালো, দূরের খারাপ। আর একটা হয় কাছের খারাপ, কাছের খারাপ আর দূরেরটা ভালো, দূরেরটা ভালো। ঠিক আছে, কাছের খারাপ, দূরেরটা ভালো। ওকে, এই দুটোকে একটু মনে রাখবে। তো কাছের ভালো, দূরের খারাপ, এক্ষেত্রে আমরা কি ইউজ করি? কাছের ভালো, দূরের খারাপ, এখানে এটাকে আমরা লিখি মায়োপিয়া। এটাকে আমরা কী লিখি? এটাকে আমরা লিখি মায়োপিয়া। কাছেরটা ভালো, দূরেরটা খারাপ। আর কাছের খারাপ, দূরেরটা ভালো কী লিখি? এটাকে আমরা লিখি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া, এগুলো রোগের নাম। যে মানুষটার কাছের দৃষ্টি ভালো কিন্তু দূরেরটা খারাপ, তাকে আমরা বলি মায়োপিক, তার চোখ, বা মায়োপিয়া রোগটার নাম।
আর যার কাছের খারাপ দূরেরটা ভালো তাকে আমরা হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়া যদি ইয়ং এজে না হয়ে, এই একই সেম হাইপারমেট্রোপিয়া যদি ইয়ং এজে না হয়ে ওল্ড এজ বা বয়স হয়ে যাচ্ছে, বয়সের কারণে হয়, বিকজ অফ এজের কারণে হয়, তাকে আমরা তখন বলি প্রেসবায়োপিয়া। কি বলি আমরা? প্রেসবায়োপিয়া। ঠিক আছে, প্রেসবায়োপিয়া। আমি আমার চোখে হাইপারমেট্রোপিয়া আছে, বাট আমি যখন দুটো ডিফারেন্ট ডাক্তারকে দেখিয়েছি, একজন সেটাকে লিখেছে হাইপারমেট্রোপিক, একজন লিখেছে প্রেসবায়োপিক। মনে রাখবে হাইপারমেট্রোপিক আর প্রেসবায়োপিকের ব্যাপারটা এক। হাইপারমেট্রোপিয়াতেও কাছেরটা খারাপ দূরেরটা ভালো হয়, প্রেসবায়োপিয়াতেও কাছেরটা খারাপ দূরেরটা ভালো হয়। প্রবলেম কি, এটা ওল্ড এজের কারণে হয়। তো আমার এজ যেহেতু 33+ হয়েছে, আমি যতদূর জানি, ক্যালকুলেট করতে হবে, হয়তো 34, তো এই হয়েছে। তো সেই রেসপেক্টে আমি বলবো না আমার বয়স হয়েছে, ঠিক আছে, আমি মিডল এজে আছি। তো সেই রেসপেক্টে আমার হাইপারমেট্রোপিয়া টার্মটা রাইট টার্ম অ্যাকচুয়ালি। এই প্রেসবায়োপিয়াটা কী হয়, যখন বয়সজনিত কারণে চোখের মধ্যে যে পেশি থাকে, সেই সিলিয়ারি মাসেল, সেটা যখন অতটা টান করে রাখতে পারে না, মানে অ্যাকোমোডেশন পাওয়ার ওর কমে যায়, তখন প্রেসবায়োপিয়া দেখা যায়। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি বয়সের, কিন্তু দুটো ক্ষেত্রেই কাছেরটা খারাপ আর দূরেরটা ভালো হয়, হাইপারমেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়া দুটোতেই। এবং দুটো ক্ষেত্রেই পয়েন্ট টু নোট, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দুটো ক্ষেত্রেই, ঠিক আছে, আমরা যখন ইউজ করি তখন দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু ব্যবহার করতে হয়। এই যে আমাদের মায়োপিয়াতে কী ব্যবহার করতে হয়, মায়োপিয়াকে কানেকশন করার জন্য, এটা আমি তোমাদের লিখেও দিচ্ছি, মায়োপিয়াকে ঠিক করতে গেলে, এই রোগটাকে যদি তোমাদের ঠিক করতে হয়, তাহলে কী ব্যবহার করতে, এক্ষেত্রে ব্যবহার করতে হয় অবতল লেন্স। অবতল লেন্স, ঠিক আছে, যাকে আমরা বলি কনকেভ লেন্স। কি বলি আমরা? কনকেভ লেন্স ব্যবহার করতে হয় এটাকে, ঠিক আছে, এটাকে ব্যবহার করতে হয় কনকেভ লেন্স। ওকে, আর এই দুটো ক্ষেত্রে, এই বোথ এই দুটো ক্ষেত্রে কী ব্যবহার করতে হয়? উত্তল লেন্স। কী ব্যবহার করতে হয়? উত্তল লেন্স। ঠিক আছে, আমি উত্তল লেন্সের ইংরাজি তোমরা সবাই জানো কনভেক্স, আমি এটা এখানে লিখছি না। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তল লেন্সকে লাগে, যেখানে অবতল লেন্সকে লাগে মায়োপিয়াতে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, আচ্ছা, এইবার দেখো এখানে কি বলেছে, নিকট দৃষ্টি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মায়োপিয়া। নিকট দৃষ্টিকে কেন বলা হয়? নিয়ার সাইটেডনেস বলা হয়, বা একে শর্ট সাইটেডনেসও বলা হয়। নিয়ার সাইটেড বা শর্ট সাইটেডনেস, ঠিক আছে, শর্ট সাইটেডনেস, নিকট দৃষ্টি, এটাকে কী বলে? এটাকে বলা হয় মায়োপিয়া। এটা একটু মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, অনেক বইতে লেখা থাকে প্রেসবায়োপিয়াকে নাকি সমাধান করার জন্য বাইফোকাল লেন্সের দরকার হয়। না, এটা রং জিনিস। বাইফোকাল লেন্সের দরকার তখন পড়ে যার মেট্রোপিয়াও আছে, যার হাইপারমেট্রোপিয়া বা প্রেসবায়োপিয়া যে কোনো একটা আছে, কারণ হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়া সেম। তো যার মেট্রোপিয়া আছে ময়কার বলে লিখলাম, বা যার হাইপারমেট্রোপিয়া বা প্রেসবায়োপিয়া আছে, তার ক্ষেত্রে বাইফোকাল লেন্স দরকার হয়। বাইফোকাল লেন্স মানে হচ্ছে এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে অবতলও থাকবে, কারণ মেট্রোপিয়া সারাতে গেলে অবতল লেন্স দরকার পড়ে, আর হাইপারমেট্রোপিয়া বা প্রেসবায়োপিয়া সারাতে গেলে আমাদের উত্তল লেন্সের দরকার পড়ে। তো এক্ষেত্রে আমাদের উত্তল লেন্সের দরকার পড়বে। দুটো লেন্স একসঙ্গে থাকে বলে একে বাইফোকাল বলা হয়। ঠিক আছে, ব্যাস আর কিছু না। ওকে, বাইফোকাল চশমা কাদের দরকার হয়? যাদের দুটোই একসঙ্গে আছে তাদের ক্ষেত্রে বাইফোকাল চশমা দরকার হয়। ঠিক আছে, শুধুমাত্র প্রেসবায়োপিয়ার জন্য দরকার হয় না। ওকে, তো এখানে মায়োপিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, দুটি ফোকাল লেন্থের লেন্স ড্যাশে আক্রান্ত ব্যক্তিরা ব্যবহার করেন। দেখো এই এক্ষুনি বলে দিলাম, দুটো ফোকাল লেন্থের লেন্স মানে টু ফোকাল লেন্থ, মানে দিস ইজ বাইফোকাল। ঠিক আছে, বাইফোকাল কারা ব্যবহার করে? দুটো ফোকাস কেন বলা হয়? কারণ দেখো অবতল উত্তল লেন্সের ফোকাল লেন্থ এক হয় না, সেই জন্য একে বলা হয় মেট্রোপিয়া এবং মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া বোথ যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা এই দুটো লেন্সকে ব্যবহার করি। তো অ্যান্সার উইল বি দিস। আগেরটা সময় নিয়ে হচ্ছে, তো এটা দেখো কত ইজিলি হয়ে গেল। এখানে বলেছে মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া, এখানে কি বলেছে? মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া, সেমই তো বলেছে। মায়োপিয়া এখানে বলেছে, আচ্ছা না, অ্যান্ড বোথ দুটোই থাকবে, তখন অ্যান্ড নয়, এটা অথবা এটা নয়, এটা আছে কিন্তু এটা নেই না। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া বাট নট মায়োপিয়া, না, এইটাই অ্যান্সার হবে তোমাদের। ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটাতে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান অপটিক্যাল ডিভাইস ওয়াই হ্যাজ পজিটিভ ফোকাল লেন্থ। দেখো আমরা জানি যে আমাদের যে উত্তল দর্পণ আছে, ঠিক আছে, অবতল দর্পণ, আমাদের যে এটা তো উত্তল লেন্স এঁকেছে, উত্তল লেন্স দিয়ে আগে বলি, যেটা এঁকেছি উত্তল লেন্স আছে। উত্তল লেন্সের ফোকাস কোথায় পড়ে? এখান দিয়ে যখন কোনো রশ্মি আসছে, এখান দিয়ে যখন কোনো রশ্মি আসছে, তারা ব্যাকার পরে এই ডান দিকে মিলিত হচ্ছে, তার মানে এরা ডান দিকে, রাইট সাইডে।
রাইট সাইডে এদের ফোকাস পড়ছে, এইটা হচ্ছে ফোকাস, তাহলে উত্তল লেন্সের ফোকাস কিন্তু পজিটিভ হবে, আমরা দেখতেই পাচ্ছি। আর আমরা এটাও জানি, আমরা যখন অবতল দর্পণ ব্যবহার করি তখন আমাদের ফোকাস কিন্তু বাম দিকে হয়, কিন্তু আমরা যখন উত্তল দর্পণ ব্যবহার করি তখন আমাদের ফোকাস কোন দিকে হয়? তখন আমাদের ফোকাস কোন দিকে হয়? এইভাবে গেল, গিয়ে এই ধরো এদিকে বেরিয়ে যাচ্ছে, এও গেল, গিয়ে ধরো এদিকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই রশ্মিগুলোকে যদি আমরা এদিকে মিলিত করি আর এই রশ্মিটাকেও যদি আমরা এদিকে বাড়িয়ে দিয়ে মিলিত করে দিই কাল্পনিকভাবে, আমরা দেখব আমাদের এফ তৈরি হচ্ছে কোন দিকে? রাইট সাইডে, রাইট সাইডে। তার মানে উত্তল লেন্স এবং উত্তল দর্পণ এই দুটো ক্ষেত্রে আমাদের ফোকাস পজিটিভ হয়, ঠিক আছে? উত্তল লেন্স এবং উত্তল দর্পণ এই দুটো ক্ষেত্রে আমাদের ফোকাস কী হয়? পজিটিভ হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কনভেক্স লেন্স অ্যান্ড কনভেক্স মিরর। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আইদার আ কনভেক্স লেন্স অর আ, সরি এটা তো নয়, কনকেভ বলেছে, আইদার আ কনভেক্স অর আ কনভেক্স, দুটোই কনভেক্স, কনভেক্স লেন্স কনভেক্স মিরর। তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? চলো পরেরটাতে দেখো, আমি যে ছবিটা ওখানে হাতে এঁকেছিলাম সেই ছবিটা আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, একবার দেখো এখানে। এই রশ্মিগুলো যখন আসছে, এই রশ্মিগুলো আসছে তখন রিফ্র্যাক্টেড হওয়ার পর তখন এরা এই বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই বিন্দুটাই হচ্ছে এফ, এবং এটা কোন দিকে আছে দেখতে পাচ্ছ? ডান দিকে আছে, সো এটা পজিটিভ। এদিকটা আমাদের রাইট সাইড, এদিকটা আমাদের লেফট সাইড। সিমিলারলি এটা কি? এটা হচ্ছে কনভেক্স লেন্স, অর্থাৎ উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? এখানে দেখো কনভেক্স মিরর লেখা আছে, কেন? কারণ এরা যখন আসছে তখন ঠিকরে এদিকে বেরিয়ে যাচ্ছে, এও ঠিকরে এদিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এদেরকে যদি আমরা কাল্পনিকভাবে বাড়িয়ে দেই তখন মনে হবে যেন তারা এখানে মিলিত হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু রাইট সাইডেই মিলিত হচ্ছে, ফলে এখানে কিন্তু কনভেক্স মিরর অ্যান্সার হবে। তো দুটোই কনভেক্স হলে তবেই আমরা পজিটিভ ফোকাস পাই, এটা মনে রাখবো অলওয়েজ। দুটোই যখন কনভেক্স, ঠিক আছে, দুটোই যখন কনভেক্স তখন ফোকাস কী হবে? আমাদের পজিটিভ হবে। কিন্তু একটা জিনিস ভাবো, এর উল্টোটাও আবার সত্যি, দুটোই যদি অবতল হয়, যদি অবতল লেন্স হয়, সিমিলারলি যদি অবতল দর্পণ হয়, তাহলে কিন্তু এদের ফোকাস কী হবে? এদের ফোকাস কী হবে? তোমাদের নেগেটিভ হবে, ঠিক আছে? এগুলো দিয়ে প্রচুর প্রশ্ন বিগত বছরও দিয়েছে, এবছরও আসবে। নেক্সট পরেরটা চলো। বলেছে নিচের কোন রঙের রশ্মি প্রিজমের সর্বোচ্চ বিচ্যুতি দেখায়? ঠিক আছে, কোন রঙের রশ্মি প্রিজমের সর্বোচ্চ বিচ্যুতি দেখায়? চলো একটা ফিগার আনি, এনে তোমাদের বলি। দেখো মনে রাখবে, এটা আমি আগের দিনও বলেছিলাম, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বড় তার ডেভিয়েশন বা বিচ্যুতি মানে বাঁকে সে তত কম, তার বিচ্যুতি কী হবে? তত কম হবে। এটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম। তো সেই অনুযায়ী যদি আমি ধরি তাহলে আমি কি পাবো? আমি একটু তোমাদের একটা লিস্ট করে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের লিস্ট, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে আমাদের রেড বা আমাদের থাকে হচ্ছে লাল, তারপর থাকে হচ্ছে আমাদের কমলা মানে অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, তারপর থাকে হচ্ছে ইয়েলো মানে হলুদ, তারপর থাকে হচ্ছে গ্রিন মানে সবুজ, তারপর থাকে হচ্ছে ব্লু, তার মানে হচ্ছে তোমাদের বেনিয়া, আমাদের অ্যাজ পার বাংলা এটাকে আসমানি বা আকাশি কালার বলা হয়, ঠিক আছে? এই ইন্ডিগো বেনিয়া এটাকে আমাদের নীল বলা হচ্ছে, এটাকে আমাদের ভিভ, ভি মানে হচ্ছে তোমাদের তোমাদের ভায়োলেট মানে পার্পেল মানে বেগুনি বলতে পারো, বেগুনি বলা হচ্ছে, ঠিক আছে? তো বেনিয়া, কিন্তু যদি আমরা ইংলিশ দেখি, ঠিক আছে, এটাকে ভায়োলেট, এটাকে ইন্ডিগো বলা হয়। পয়েন্ট টু বি নোট, এটাকে কী বলা হয়? এটাকে ইন্ডিগো, এটাকে ইন্ডিগো বলা হয়, ওই জন্য আই লেখা হয়। আর এইটাকে আমাদের ব্লু লেখা হয়, ঠিক আছে? এইটা ব্লু, আর বাকিগুলো সব ম্যাচ করে যায়। এখানে বেনিয়া, ইংলিশে আমাদের বেনিয়া সহ কলা বলা হয়, কলা লালের লা, ঠিক আছে? এই কিন্তু ইংলিশে আমাদের এটাকে ব্লু, এটাকে আমাদের ইন্ডিগো, এটাকে আমাদের ভায়োলেট ধরা হয়, ঠিক আছে? ভায়োলেট, এইভাবে তোমরা বিচার করবে, ঠিক আছে? এই এবার দেখো এখানে তোমাদের কি বলেছে যে তার মানে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমরা সাজিয়েছি, অর্থাৎ যত আমরা নিচে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য কম পাবো। নিচে যত আমরা যাব, এটাও ইম্পর্টেন্ট, এটাও একটু লিখে দিই, কোন কালি দিয়ে লিখি, চলো লাল দিয়ে লিখি। নিচে যত আমরা যাব তত তরঙ্গ দৈর্ঘ্য কম, যত নিচে, এই লিস্টে যত নিচে তত তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে? অর্থাৎ লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে লাল বাঁকবে সব থেকে কম, বিচ্যুতি কী হবে? সব থেকে কম, সব থেকে কম, ঠিক আছে? বিচ্যুতি কী হবে? সব থেকে কম। আর নিচে যত যাব তত সব থেকে বেশি পাবো আমরা, এখানে কি পাবো আমরা? সব থেকে বেশি, ঠিক আছে? ক্লিয়ার? সব থেকে আমরা বেশি পাবো, ওকে?
বিচ্যুতির ক্ষেত্রে বলছি, আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ফার্স্টের কলামটা, এটা মনে রাখবে। এবার ওখানে কোশ্চেন্স কি চলো পড়েছে, আমরা একবার দেখে নিই কী বলেছে এখানে। বলছে প্রিজমে সর্বোচ্চ বিচ্যুতি কে দেখায়, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যান্সার কী হবে, তোমাদের ভায়োলেট হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। প্রথমে রেড হবে, তারপর তোমাদের ইয়েলো হবে, তারপর তোমাদের গ্রিন হবে, তারপর লাস্টে ভায়োলেট যাবে। মানে এই কটাকে যদি সাজাও তাহলে এই আন্দাজে হবে। যত মনে রাখবে যত গাঢ় হবে না তত তোমাদের তার বিচ্যুতি তত বেশি হবে। এদিকে গেলে আমরা বেশি বিচ্যুতি পাবো, ঠিক আছে, এদিকে গেলে আমরা ডেভিয়েশন বেশি পাবো, বিচ্যুতি বেশি। এদিকে গেলে আমরা বিচ্যুতি কম পাবো। এদিকে গেলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বেশি পাবো, এদিকে গেলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কম পাবো। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। এটা খুব কমন কোশ্চেন্স, বাট এটা বারবার পড়ে। কাঁচের প্রিজমে প্রবেশের সময় সাদা আলো যে 7টা উপাদানে ভেঙে যায়, একে কী বলা হয়? একে বলা হয় ডিসপারশন। পয়েন্ট টু বি নোটেড, একে কী বলা হয়? ডিসপারশন। বাংলায় একে বলা হয় বিচ্ছুরণ। ঠিক আছে, বাংলাকে কী বলা হয়? বিচ্ছুরণ। আরেকটা হয় স্ক্যাটারিং, আরেকটা কী হয়? স্ক্যাটারিং। বাংলায় একে বলা হয় বিক্ষেপণ। তো মনে রাখবে বিক্ষেপণ কিন্তু এখানে হচ্ছে না, এখানে হচ্ছে বিচ্ছুরণ। ওকে, ডিসপারশন অফ লাইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আজকে একটু বাঁকা প্রশ্নগুলো নিয়েছি, যে প্রশ্নগুলো খুব একটা টাফও নয় কিন্তু একটু দেখতে অন্যরকম, সেই প্রশ্নগুলোকে আজকে আমি বেছে বেছে তুলেছি। তো বলেছে যে মোস্ট অফ দ্য অর্ডিনারি গ্যাস ডু নট শো ডিসপারশন, তারা বিচ্ছুরণ দেখায় না উইথ ভিজিবল লাইট। মানে তুমি ধরো তুমি জানলা দিয়ে তুমি দেখছো, ঠিক আছে, জানলা দিয়ে যখন তুমি দেখো তুমি দেখবে তুমি বিক্ষেপণ দেখতে পাবে, স্ক্যাটারিং দেখতে পাবে। সূর্যের আলোতে দেখবে যখন সূর্যের আলো যখন বিভিন্ন ধুলোময় জায়গার মধ্য দিয়ে যায়, তখন বাতাসে যে ধুলোগুলো ভেসে থাকে তাদের সঙ্গে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়, এটাকে বলা হয় বিক্ষেপণ। তুমি বিক্ষেপণ দেখতে পাবে মোস্ট অর্ডিনারি গ্যাসের মধ্যে, কিন্তু তুমি বিচ্ছুরণ দেখতে পাবে না। মানে তুমি দেখতে পাবে না যে সূর্যের সাদা আলো ঢুকছে এবং 7টা রঙে ভেঙে যাচ্ছে, নর্মালি তুমি এটা দেখতে পাবে না। তো এটা কেন হয়? বিকজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, যেটাকে আমরা সি বলে ধরি, সেটা কি ভেরি মাচ ডিফারেন্ট। অর্থাৎ এই গ্যাসগুলোর মধ্যে দিয়ে, ধরো এখানে কিছু গ্যাস আছে, তার মধ্যে দিয়ে লাইট যাচ্ছে, ধরে নাও তার মধ্যে দিয়ে আলোকরশ্মি যাচ্ছে, ঠিক আছে, আর এই জায়গায় ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকার মধ্যে দিয়ে আলোকরশ্মি যাচ্ছে। এই জায়গায় আমাদের যদি ভি ইকুয়াল টু সি হয়, ঠিক আছে, শূন্য মাধ্যম, এটা হচ্ছে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে আমার বেগ কী জানি? আমরা জানি আলোর বেগ শূন্য মাধ্যমে সি ধরা হয়, আর বায়ুতেও সি ধরা হয়। তাহলে বায়ুতে সি ধরা হয়, এর থেকে তুমি কী বুঝছো? যে নর্মাল অর্ডিনারি যে গ্যাস, অর্ডিনারি গ্যাস বলতে অক্সিজেন, তারপর তোমাদের যে চারপাশে বেশি বেড়ায় কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, যে নর্মাল অর্ডিনারি গ্যাসের কথা বলছি, তাদের মধ্যে যে গ্যাসগুলো কনসেন্ট্রেটেড নয়, নর্মাল অবস্থায় রয়েছে, তাদের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি যায় তখন এখানে যা বেগ, এখানেও বেগ সেই সেমই থাকে, আলোর প্রায় সেম। তো মনে করে দেখো শূন্য মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা 1, আর বায়ুর প্রতিসরাঙ্ক কত? আমি আগে দিয়ে লিখেছি 1.0003। তোমরা দেখো এর সঙ্গে এর একদম একই রকম, মানে খুব স্লাইট পার্থক্য থাকে, এটাকে প্রায় সি ধরে নেওয়া হয়। এই কারণে আমরা কোনো রকম কী দেখতে পাই না? বিচ্ছুরণ দেখতে পাই না। কারণ বিচ্ছুরণ কখন হয়? যখন মাধ্যমের মধ্যে দিয়ে আলোর রশ্মির বেগের পরিবর্তন হয়, তখনই বিচ্ছুরণটা হয়। তো এখানে আমরা কি বলবো? অলমোস্ট সেম। এখানে কী হবে? ওই যে এইটা প্রায় একই, অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট সেম অ্যাজ সি এর সমান হয় শূন্য মাধ্যমে আলোর যা বেগ, আর এই অর্ডিনারি গ্যাসের মধ্যে আলোর যে বেগ সেম হয়, সেই কারণে উই ডু নট শো এনি টাইপ অফ ডিসপারশন, ইট ডাজ নট শো এনি টাইপ অফ ডিসপারশন। বেশিরভাগ সাধারণ গ্যাস দৃশ্যমান আলোর সাথে বিচ্ছুরণ দেখায় না, তার কারণ হচ্ছে এইটা, কারণ তার বেগ অলমোস্ট শূন্য মাধ্যমে যে বেগ হয় তার প্রায় সেম হয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আমাদের আজকে 10 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। 100টি থেকে শুরু করেছিলাম, মোটামুটি 9 নম্বর প্রশ্ন হয়। তো চলো 100টি ধরলে 10ই হয়। তো বলছে আউট অফ দ্য ইন্ডিগো, অর্থাৎ নীল, সবুজ আর কমলা আর হলুদ, এই ইন্ডিগোকে এরা নীল ধরছে, ঠিক আছে, ইন্ডিগোকে এরা কী ধরছে? নীল ধরছে। ওকে, তোমরা দেখবে বাই ডিফল্ট তোমরা নিলে নীলই দেয়, ব্লুকে কিন্তু নীল দেয় না, ব্লুয়ের বাংলা আসমানি নেয়, ঠিক আছে, আসমানি বা আকাশই নেয়, ঠিক আছে। ব্লুকে আমরা ছোটোবেলা থেকে পড়ে আছি, ব্লু মানে হচ্ছে নীল, কিন্তু আমি দেখেছি ইন্ডিগো মানেই নর্মালি নীল নেওয়া হয়, ঠিক আছে। ওই জন্য আমি বললাম তোমরা এই জিনিসটাকে একটু খেয়াল রাখবে, আইদার ইংরাজি মনে রাখো অথবা বাংলা মনে রাখো, যে কোনো একটা। তো বলেছে নীল, সবুজ, কমলা, হলুদ, বা দুটোই মনে রাখো, কারণ কী দেবে গুগল দিয়ে তো করা হয়। তো নীল, সবুজ, কমলা, হলুদ রঙের কোন রঙের প্রতিসরাঙ্ক সবথেকে কম হয়? তোমাদের কী বলেছি? তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, প্রতিসরাঙ্ক তার তত কী হবে? কম হবে, ঠিক আছে। তো যত আমরা হালকার দিকে যাব তত প্রতিসরাঙ্ক কম পাবো। দেখো লালের কাছাকাছি একটাই আছে, সেটা হচ্ছে কমলা, তো কমলায় কিন্তু এখানে প্রতিসরাঙ্ক সবথেকে কম হবে। দেখো লালের সঙ্গে, এটা মনে রাখবে, লালের ঠিক পরেই থাকে কমলা, ঠিক আছে, কমলার ঠিক পরে থাকে হলুদ। দেখো হলুদের সঙ্গে কমলার অনেকটা ম্যাচ পাওয়া যায়,
তারপর থাকে সবুজ, ঠিক আছে, তারপর থাকে বাকি কালারগুলো, অর্থাৎ যত জোরালো হবে, অর্থাৎ তোমাদের ভিভ জি অর, তাই তো? যদি কারো মনে না থাকে এভাবে লিখে নিতে পারো ভিভ জি অর, এই হচ্ছে তোমাদের ফান্ডা হয়। তো এই হচ্ছে তোমাদের আর দেখতে পাচ্ছ ক্লিয়ারলি তোমরা, সরি ফর দ্যাট, এই হচ্ছে তোমাদের আর দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে জি, এই চারটে আমি লিখেছি। এবার এদিকে এইগুলো আসবে, এটা মানে হচ্ছে আসমানি বা আকাশি, যেটা তোমাদের বললাম। এটা মানে হচ্ছে আমাদের ইন্ডিগো, মানে নীল যেটাকে ধরা হয়। আর এটা হচ্ছে তোমাদের ভি, ভি মানে হচ্ছে ভায়োলেট, মানে হচ্ছে বেগুনি যাকে ধরা হয়। আমার বেসিক্যালি এটা মনে থাকে, বাংলাগুলো মনে থাকে না, ওই জন্য তোমাদের এখান থেকে নিয়ে নিয়ে লিখছি। ওকে, তো তোমরা এটা মনে রাখতে পারো, এটা হচ্ছে ভায়োলেট, এটা হচ্ছে ইন্ডিগো, এটা হচ্ছে তোমাদের ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গ্রিন, এটা হচ্ছে তোমাদের ইয়েলো, এটা হচ্ছে তোমাদের অরেঞ্জ, এটা হচ্ছে তোমাদের রেড। তো যার ইচ্ছা যেটা সেটা মনে রাখতে পারো। আমি আবার লিখে দিলাম, তো অ্যান্সার আমাদের কমলাই হবে, ঠিক আছে, কারণ দেখো কমলা উপরে রয়েছে, লালের ঠিক নিচেই কমলা থাকে, সো কমলাতে কিন্তু ডেভিয়েশন সব থেকে কম হবে, কারণ কমলার প্রতিসারাঙ্ক কম। এবার দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে নর্মালি আমরা দেখেছি যে রঙের প্রতিসারাঙ্ক এভাবে বলা যায় না, এরা এরা ধরেছে বটে, অ্যাকচুয়ালি মাধ্যমের প্রতিসারাঙ্ক হয়। বাট এখানে যখন কোশ্চেন দিয়েছে তখন আমরা দেখবো যে কমলারই প্রতিসারাঙ্ক সব থেকে কম হবে, কারণ কমলা মাখবে সব থেকে কম, এই অর্থেই মনে হয় এটা কোশ্চেন্সটা দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। একটা জিনিস আমি দেখেছি যে বাংলায় সিরিয়াস স্টুডেন্ট সত্যি কথা বলতে কম। বাংলায় যদি 1,00,000 সিরিয়াস স্টুডেন্ট থাকে, তাহলে আমি দেখেছি বাকি স্টেটগুলোতে এই সংখ্যাটা প্রায় 10 লাখের কাছাকাছি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর খুব। আর আমি দেখেছি বাঙালি স্টুডেন্টদের মোটিভেশন খুব দ্রুত খতম হয়ে যায়, এটা আমি খুব ভালো করে দেখেছি। তার এরকম 1,00,000 স্টুডেন্ট মানে তো অনেকটাই, 1,00,000 স্টুডেন্ট মানে কম নয়, কিন্তু 1,00,000 সিরিয়াস স্টুডেন্ট মানে কম নয়। কিন্তু তুমি একটা কথা ভাবো, এই 1,00,000 সংখ্যাটা যারা পরীক্ষা দেয় বেঙ্গল থেকে তাদের সাপেক্ষে কত কম, এইটা তোমাকে ভাবতে হবে। 1,00,000 সংখ্যাটা কম নয়, কিন্তু বেঙ্গলে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাপেক্ষে এই নাম্বারটা কিন্তু খুব কম। আমার কথা বোঝাতে পারছি আমি? সেই অর্থে যদি আমরা বাইরের স্টেটগুলোর কথা দেখি, বাইরের স্টেটগুলোতে যদি আমরা দেখি যে 18 লাখ পরীক্ষা দিচ্ছে, তার রেসপেক্টে আমরা 10 লাখ সিরিয়াস স্টুডেন্ট পাই। আর এখানে যদি 18 লাখ পরীক্ষা দেয়, তার রেসপেক্টে আমরা 1 লাখ সিরিয়াস স্টুডেন্ট পাই। এটা একটা খুব করুণ পরিস্থিতি বাংলার। আমরা চাকরি নেই বলে চেঁচাই বটে, কিন্তু আমরা সহজ চাকরিগুলোর দিকে যাই, একটু কঠিন চাকরিগুলোর দিকে যাই না, ঠিক আছে। শুধু এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি কী বলতে চেয়েছি, ঠিক আছে। যেমন ধরো আমরা রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে না বলে আমরা পাগল হয়ে গেছি, কারণ আমাদের হাতে কোনো অপশান নেই। আরে বাবু, অপশানগুলো নষ্ট করেছে কে সেটা বুঝতে হবে তো। আমি এমটিএস দেবো না, আমি সিএইচএসএল দেবো না, কেন? ওখানে কী আছে? সিজিএলের কথা বাদ দাও, আমি এমটিএস দেবো না, আমি সিজিএল দেবো না, সিএইচএসএল দেবো, সিজিএলের কথা বাদ দাও, এমটিএস আর সিএইচএসএলের কথা পাবো। অ্যাটলিস্ট এমটিএসের কথা তুই ভাবতেই পারতে না, স্যার ইংলিশ রয়েছে, ইংলিশের জুজু, ওই জন্য আমি দেবো না। আরে বাবা, তুমি তোমাদের যারা 1 লাখ পরীক্ষা দেয় তাদের 90% স্টুডেন্ট সায়েন্সের নয়, অথচ এই কোশ্চেন্সগুলো অ্যান্সার তোমরা ইজিলি দিতে পারছো। আর ইংলিশ তো ছোটোবেলা থেকে পড়ছো, ঠিক আছে। তো সেখানে তোমাদের ওই জিনিসটা কাজ করে যে ইংলিশ ভীতি কাজ করে, যে কারণে তোমরা দাও না। লাস্টে তোমাদের একেবারে যখন বয়স ফুরন্তে, তখন তোমরা গ্রুপ ডি এ তা এদিকে যাও, তারপর দেখা যায় কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছ না। তো এই ভুলগুলো তোমরা করো। তোমরা এমটিএসগুলোকে ছেড়ে আসো, এমটিএস অনেক ইজি পরীক্ষা, না কোনো ফিজিক্যাল আছে না কিছু হয়, একটাই পরীক্ষা, পাস করলেই চাকরি, ঠিক আছে। খাটবো না স্যার কেন ইংলিশে ভাই? আরে বাবা, ইংলিশের যে থাকে যেটা 15 নম্বর বা 20 নম্বর, তার মধ্যে 10 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন থাকে, আর মনে প্রিপোজিশন থাকে। তাহলে তুমি বলো দেখি, এগুলো তো ছোটো থেকে পড়ে আসছো। যখন সায়েন্স পাচ্ছ তুমি পড়াশুনো করে পাগলের মতো খেটে, তাহলে ইংলিশে ওর অর্ধেকও এফোর্ট দিতে হয় না, অনায়াসে তোমরা পেয়ে যাবে। কি বলবো তোমাদের, তোমরা দেবে না, ঠিক আছে। তোমরা কী করবে, কবে ডব্লিউবি এর গ্রুপ সি বেরোবে, কবে গ্রুপ ডি বেরোবে, যেখানে কম্পিটিশান পাগলের মতো হয়, কারণ সবাই পরীক্ষা দেয়, আর যেখানে করাপশানও পাগলের মতো হয়, সেই জায়গাগুলোতে গিয়ে তোমরা ঢুকবে, ঠিক আছে। ওই যে 5 মার্কস রেখে দিয়েছে না রিজার্ভে, বা 10 মার্কস ইন্টারভিউতে গিয়ে, ওখানেই হবে তো, ওখানেই তো হবে, ওখানেই তো বিড়াল লুকিয়ে আছে, ঠিক আছে। তো যা হোক করো, কিন্তু আমি বারবার বলবো যে উইন্ডো বন্ধ করা উচিত না। আমি রেলের পরীক্ষা দিতে চাই, আমি অন্য কোনো পরীক্ষা দেবো না। আরে বাবা, পকেটে টাকা রেলও দেবে, পকেটে টাকা এমটিএসও দেবে, পকেটে টাকা গ্রুপ সি গ্রুপ ডিও দেবে। তোমার আমার টাকা নিয়ে কথা ভাই, আমার মাসের শেষে মাইনেটা নিয়ে কথা। কারণ আমার যখন মায়ের শরীর খারাপ হবে, আমার যখন স্ত্রীর শরীর খারাপ হবে, ঠিক আছে, তখন কিন্তু প্রবলেমটা টাকা সলভ করবে, কোনো চাকরির গ্রেড সলভ করবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমাকে বুঝতে হবে। তোমরা বোঝো না, এই একটা ভিডিওতে বললাম হ্যাঁ স্যার ব্যাপক জ্ঞান দিচ্ছি, পরে 5টা ভিডিও দেখবো ভুলে যাবো। চলো নেক্সট 71 দাগ। আমি মুখের ওপর কথা বলতে ভালোবাসি, কারণ যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, ঠিক আছে। চলো
কি বলেছে দেখো, ইট ইজ ফাউন্ড দ্যাট, আচ্ছা বাংলা পড়ছি চলো, দেখা গেছে যে কাঁচের প্রিজম দ্বারা আলোর বিচ্ছুরণের সময় ডিউরিং দ্য ডিসপারশন অফ while light by a prism, during the dispersion of light, এটা while light, এটা হোয়াইট লাইট হবে, ঠিক আছে, এটা তোমরা হোয়াইট লাইট করে দিও, হোয়াইট লাইট বাই এ গ্লাস প্রিজম, অর্থাৎ গ্লাস প্রিজমে যখন হোয়াইট লাইটের ডিসপারশন হয় মানে সাদা আলোর বিচ্ছুরণ হয়, এটা সাদা আলোর হবে, সাদা আলোর যখন বিচ্ছুরণ হয় তখন রঙের উপাদান যত বেশি বাঁকানো হয় সেই রঙের উপাদানের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক তত বেশি হয়। যদি ইউ দেখো ইয়েলো মানে হচ্ছে হলুদ, হলুদের প্রতিসরাঙ্ক যদি ইউ হয়, ঠিক আছে, তারপর তোমাদের বলেছে ইউভি, ঠিক আছে, ভায়োলেট, এখানে গ্রিন যাবে, গ্রিন হবে, আর একদম উপরে থাকবে তোমাদের ভায়োলেট, ঠিক আছে, এইটা এর থেকে বেশি হবে, এটা এর থেকে বেশি হবে, আমি সাজিয়েই দিলাম। তো বলেছে তাহলে নিম্নলিখিত কোন সম্পর্কটা সঠিক, দেখো এইটা কোথায় আছে, যে জিনিস যত বেশি বাঁকবে তার জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক তত বেশি হয়ে যায়। তো ভায়োলেট সব থেকে বেশি বাঁকে তো এর প্রতিসরাঙ্ক সর্বাধিক হবে, ইয়েলো সব থেকে কম বাঁকবে তো এর প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হবে। তো ইউভি ইউজি ইউওয়াই কোথায় আছে, ইউভি ইউজি ইউওয়াই, সি অপশান কারেক্ট গেল, ঠিক আছে। অর্থাৎ বেসিক তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি এইরকম এত কিছু পড়ার পর যদি কোশ্চেন্স করতে যাও তাহলে তোমার এমনি ওখানে 1 মিনিট খেয়ে নেবে। পরেরটায় চলো, এই যে প্রশ্ন করাচ্ছি এর থেকে যে প্রশ্নগুলো ভালো সেগুলো আমি তুলে মক টেস্টও দিয়ে দিই, কারণ কি 2-3 বার প্র্যাকটিস করলে তোমাদেরই প্র্যাকটিস হবে, ইগো নেই কোনো যে ফ্রিতে করাচ্ছি মকে পেডে দেবো না এমন কোনো ব্যাপার নেই, বা পেডে করাচ্ছি ফ্রিতে দেবো না এমন কোনো ব্যাপার নেই। আমি অনেক সময় এমন কোশ্চেন্সও করিয়েছি যেগুলো পেডে নেই আমার ফ্রিতে আছে। তো কী বলেছে, হোয়েন হোয়াইট লাইট হুইচ ইজ আ মিক্সচার অফ 7 কালার পাসেস থ্রু আ প্রিজম হোয়াই ইট ইজ ডিসপাসড, আচ্ছা হয়েছে যেটা সেটা হচ্ছে যে লেখার সময় এখানে স্পেস পড়ে না, হোয়াই ইজ ইট ডিসপাসড, কেন এটা কি হয় বিক্ষেপিত হয় মানে বিচ্ছুরিত হয়, এখানে ডিসপারশন মানে বিচ্ছুরণ। তো বলেছে হোয়াইট লাইট এমিট 7 কালার্স থ্রু আউট দ্য প্রিজম, এটা তো নয়ই, অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে 7 কালার্স অফ, আচ্ছা এর একটা বাংলা ভার্সান আমি করেছিলাম, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ এই হচ্ছে সেই বাংলা ভার্সান, আমি পরে দেখলাম এটা ইংরাজি ভার্সান রয়েছে, তোমরা অনেকে পড়তে পারবে না, তো বাংলা ভার্সান আমি তোমাদের জন্য নিয়ে রেখেছি। একটা জিনিস বলি, এইটুকু ইংরেজি কিন্তু পড়া উচিত, নইলে তুমি চাকরি পেয়েছো বলতে, মানে আমি যদি এরকম অবস্থা থাকতাম যেখানে আমি এইটুকু ইংরেজি পড়তে পারি না অথচ আমি চাকরি পেয়েছি, এটা বলতে আমার খারাপ লাগতো। কী বলছে, হোয়াইট লাইট এমিট 7 কালার থ্রু আউট দ্য প্রিজম, প্রিজম জুড়ে 7টা রঙের সাদা আলো 7টা রঙ নির্গত করে, এটা তো করবেই। নেক্সট বলেছে এটাকেই ডিসপারশন বলে, এটাকেই কী বলে, এটাকেই ডিসপারশন বলে মানে বিচ্ছুরণ বলে, ঠিক আছে, এটাকেই কী বলে ডিসপারশন বা বিচ্ছুরণ বলে, এটাকেই ডিসপারশন বা বিচ্ছুরণ বলে, ঠিক আছে। তো এটা তো নতুন কিছু না, এটা তো হবেই। নেক্সট বলেছে, তো এখানে বলেছে ডিসপারশন কেন হয়, 7 কালার্স অফ হোয়াইট লাইট পাস থ্রু গ্লাস প্রিজম অ্যাট ডিফারেন্ট স্পিড, দিস ইজ দ্য অ্যান্সার, স্পিড আলাদা হয়ে যায় যখন 7টা রঙের আলো ভেঙে যায়, এবং ভেঙে যখন তারা বিভিন্ন গতিতে যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখনই ডিসপারশন দেখা যায়। সেটা একবার পড়ি, কালার্স আর রিফ্লেক্টেড বাই দ্য প্রিজম, কালার্স ক্যান নট রিফ্লেক্টেড, দে আর রিফ্র্যাক্টেড র্যাদার ডিসপার্সড, তারা ডিসপার্সড হয়, রিফ্লেকশন হয় না প্রিজমে, রিফ্লেকশন মানে কি প্রতিফলন হয় না, প্রতিসরণ হয়, একটা স্পেশাল টাইপের প্রতিসরণ হয়, এটাকে ডিসপারশন বলা হয়। নেক্সট হচ্ছে 7 কালার্স আর রিফ্র্যাক্টেড অ্যাট দ্য সেম স্পিড, সেম স্পিডে হয় না, ডিফারেন্ট স্পিডে হয়, কারণ এদের তরঙ্গদৈর্ঘ্য তোমাদের আলাদা, যার ফলে স্পিডও আলাদা হবে, স্পিডের কারণে তরঙ্গদৈর্ঘ্য বেসিক্যালি আলাদা হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে তোমাদের, বি অ্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এই যে ডিফারেন্ট স্পিড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে চলো। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের জন্য, বলেছে যে 8 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটা লেন্স আছে, 8 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটা লেন্স আছে, আর তাকে বলেছে -4 ডায়োপ্টার সম্পন্ন একটা লেন্সের সাথে বসানো হয়েছে। তো -4 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটা লেন্সের সাথে যোগ করা হয়েছে। তো ওভারঅল আমাদের যে ডায়োপ্টার দাঁড়াবে সেটা হচ্ছে 4 ডায়োপ্টার, 8 ডায়োপ্টার থেকে মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস হয়ে যাবে, তো -4D বাদ গেলে 4 ডায়োপ্টার হবে। তো ওভারঅল যে সংমিশ্রণ হবে সেটার যে ডায়োপ্টার দাঁড়াবে মানে ক্ষমতা দাঁড়াবে সেটা হচ্ছে 4D। এখন আমরা জানি D ইকুয়াল টু 1/F, ঠিক আছে, তো F ইকুয়াল টু কি 1/D, ঠিক আছে। সো F ইকুয়াল টু 1/D, কারণ দেখো এখানে সব অ্যান্সারগুলো ফোকাল লেন্থের উপর বেস করে রয়েছে, আর আমরা দেখতেই পাচ্ছি এটা একটা পজিটিভই আসবে, যেহেতু ডায়োপ্টার পজিটিভ সো ফোকাসও পজিটিভ আসবে। তোমরা বলো লেন্স রয়েছে, লেন্সের রেসপেক্টে কার ফোকাস পজিটিভ হয়,
আমরা জানি কনভেক্স লেন্স যেটা আছে তার ফোকাস পজিটিভ হয়, মানে উত্তল, ঠিক আছে। উত্তল লেন্সের যে ফোকাস সেটা কি হয়, পজিটিভ হয়। ওকে, তো এটা ডেফিনেটলি উত্তল লেন্স হবে। তো কনকেভ তো হবে না, কেটেই দাও ফার্স্ট। আর দেখো এখানে 4 আছে, তার মানে 25-এর মাল্টিপিল আসবে। কেন মাল্টিপিল আসবে? কারণ তোমরা দেখতে পাচ্ছ সেন্টিমিটার অ্যান্সার আছে। বাই ডিফল্ট ফোকাস এখানে যেটা আছে না, এটা মিটারে বেরোয়। এই যে ফোকাস, এটা কিসে বেরোবে? এটা ফোকাল লেন্থ মিটারে বেরোবে। ফোকাস তো নয়, ফোকাল লেন্থ মিটারে বেরোবে। মিটার থেকে সেমিতে কনভার্ট করার জন্য আমরা কী করব? ডেফিনেটলি আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 1-এর 4-কে 100 দিয়ে গুণ করলে 25 হয়। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। যদি কেউ না বুঝতে পারো এখনও, তাহলে 1 ডায়াপ্টার মানে 1/4, এটা হবে ডি এর ভ্যালু 4, তো 1/4 হবে। এখন এটা আমাদের কিসে আছে? এটা বাই ডিফল্ট মিটারে আছে। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কারণ এখানে সব সেমিতে অ্যান্সার আছে। তো 4 দিয়ে এটাকে কাটলে কী হবে? 25। ওই জন্যই বলছিলাম যে 4 দিয়ে 100-কে কাটতে হবে, তো 25 আমাদের অ্যান্সার আসবে। তো 25 সেন্টিমিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোট কোণাগুলো ড্যাশ এবং ড্যাশ রং সবথেকে বেশি ছড়িয়ে দেয়। দেখো কোণা যত ছোট হবে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে দু ধরনের কোণা পাওয়া যায়। এক ধরনের কোণা হচ্ছে ছোট কোণা, আর এক ধরনের কোণা হচ্ছে আমরা বলি বড় কোণা, ঠিক আছে। এই দুই ধরনের কোণা আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়। ধূলিকণার কথা বলছি। তো ছোট কোণাগুলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোকরশ্মি তাকে কি করতে পারে? তাকে তোমাদের ডেভিয়েট করতে পারে, অর্থাৎ ছড়িয়ে দিতে পারে, স্ক্যাটার করতে পারে। আর বড় কোণাগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্য আলোকরশ্মিকে স্ক্যাটার করতে পারে। ছোটোগুলো ছোটোকে পারে, বড়গুলো বড়কে পারে। এটা মনে রাখলেই হবে। এবার দেখো ছোট এখানে কোন কোনগুলো আছে। যদি আমরা ভিবজিওরের কথা বলি, VIB, ঠিক আছে, GYOR, ভিবজিওরের কথা বলি, যত আমরা এদিকে যাব তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বড় হতে থাকবে, ঠিক আছে। আর যত আমরা এদিকে যাব তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হতে থাকবে। তার মানে এদিকেরগুলো ছোট দ্বারা ডেভিয়েট হবে বা স্ক্যাটার হবে, আর এদিকেরগুলো বড় দ্বারা স্ক্যাটার হবে, ঠিক আছে। তো মোটামুটি গ্রিন পর্যন্ত আমরা বড় দ্বারাই স্ক্যাটার হতে দেখি। তো অ্যান্সার আমাদের কী হবে? ছোট কোণাগুলো কী করে, কোন কোন রশ্মিগুচ্ছকে করে? ভায়োলেট এবং ব্লুকে করতে পারে। ইয়েস, ভায়োলেট এবং ব্লুকে ডেফিনেটলি করে। তো ভায়োলেট এবং ব্লু, তো এই দুটো তো অ্যান্সার হবেই না। রেড আর অরেঞ্জ আছে, এগুলোর বড় তরঙ্গ দৈর্ঘ্য হয়। এই দেখো রেড আর অরেঞ্জ, অর্থাৎ লাল এবং কমলা, এরা বড় তরঙ্গ দৈর্ঘ্যের হয়। তো এটা তো অ্যান্সার হবেই না, এই দুটোই অ্যান্সার হবে। আর এখানে বলেছে রেড অ্যান্ড অরেঞ্জ, তো এই দুটোই অ্যান্সার হবে তোমাদের। এই যে, ঠিক আছে, ভায়োলেট, ব্লু, রেড অ্যান্ড অরেঞ্জ, ফার্স্ট অপশন উইল বি কারেক্ট। তোমরা বলতো স্যার গ্রিন আর ইয়েলো কেন নয়? কারণ আপনি তো বললেন গ্রিন আর ইয়েলো। দেখো গ্রিন আর ইয়েলো হচ্ছে মাঝখানের বেসটাতে পড়ে, এরা মাঝারি কোণা দ্বারা বেশি হয়, ঠিক আছে। এরা হচ্ছে মাঝারি কোণা দ্বারা। দেখো যখন অরেঞ্জ আর রেড ফিগারে আছে তখন গ্রিন আর ইয়েলো ফিগারে থাকবে না, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড। যদি অপশানে অরেঞ্জ অ্যান্ড রেড না থাকতো তখন গ্রিন আর ইয়েলো অ্যান্সার হতো, কারণ গ্রিন আর ইয়েলো ভায়োলেট আর ব্লুয়ের থেকে তো বড়, কিন্তু রেড আর অরেঞ্জের থেকে ছোট। ওই জন্য আমরা এক্সট্রিমটাকে অ্যান্সার করবো। দ্যাট ইজ ওয়াই দিস অপশান উইল বি কারেক্ট, ঠিক আছে। ছোট কোণাগুলো ভায়োলেট আর ব্লুকে করবে, আর বড় কোণাগুলো রেড আর অরেঞ্জকে করবে। ক্লিয়ার? নেক্সট পরেরটা চলো। এটার আমি তোমাদের ইংরাজি রাখতে পারিনি, কারণ এটা ইংরাজি করলে এখানে লেখার জায়গা থাকছিল না, কোনো কিছু করার জায়গা থাকছিল না, একদম পুরো জায়গাটাকে পুরো দখল করে নিচ্ছিল। কারণ এর লাইনগুলো এত বড়, ইংলিশেও ব্যাপক বড় হয়ে যাচ্ছিলো, ফলে দুটোর মধ্যে অ্যাকোমোডেট করতে হচ্ছিলো না। আর যদি আমি ইংলিশ দিই তাহলে এই লেখাগুলো খুব ছোটো করে দিতে হচ্ছিলো। সেই জন্য এটাকে তোমরা একটু বাংলা করে দেখে নাও। বলেছে মেঘ সাদা দেখা যায় কারণ মেঘের ছোট ছোট জলকণা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কোনো একটিও ছড়ায় না। দেখো যদি নাই ছড়ায় তাহলে আমাদের চোখে সাদা কেন আসবে, ঠিক আছে। সে এটা ছড়ায় না, এই জন্য এটা অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে খুব বেশি পরিমাণ লাল ও নীল। দেখো লাল এবং নীল যদি বেশি পরিমাণ ছড়ায় তাহলে আমাদের চোখে লাল আর নীলই প্রতিভাত হতো, সাদা প্রতিভাত হতো না। পয়েন্ট টু বি নোটেড। আবারও বলছি, ভালো করে শোনো। যদি আমাদের চোখে যদি নীল আসে আর আমাদের চোখে যদি লালই আসে বেশি পরিমাণ, ঠিক আছে, তাহলে আমাদের চোখ কিন্তু ওটাকে লাল আর নীলই দেখবে, ঠিক আছে। আমাদের চোখ কিন্তু ওটাকে কি দেখবে? লাল আর নীল, সাদা দেখবে না। তো এই যুক্তি তো খাটছে না। নেক্সট হচ্ছে দৃশ্যমান আলো সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যকে প্রায় সমান তীব্রতায় ছড়িয়ে দেয়। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। গ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে কি বলে জানো? এটাকে বলে MIE স্ক্যাটারিং। এটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, এবং সিলেবাসে নেই না, অ্যাকচুয়ালি এটা HS সিলেবাসেও নেই। এটা অ্যাকচুয়ালি জিকে পোর্শন হিসেবে অ্যান্সার দেওয়া হয়েছে এখানে 2022-এ। এই কোশ্চেন্সটা আউট অফ সিলেবাস কোশ্চেন্স, এবং এটা তোমাদের এটাকে বলে MIE স্ক্যাটারিং বা মি স্ক্যাটারিং, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হয় বলে দিচ্ছি একটু পরে। আগে ঘটা কেন কারেক্ট নয় সেটা জেনে নাও।
এবার দৃশ্যমান আলোর খুব কম পরিমাণে লাল ও নীল, দেখো খুব কম পরিমাণে যদি লাল ও নীলকে করে তাহলে বাকি আলোগুলো আমাদের চোখে আসবে, তো কম পরিমাণে করে না। দ্বিতীয় কথা, লাল আর নীল ঠিক আছে কম পরিমাণ হতেও পারে না। দেখো ব্যাপারটা কী হয় আমি তোমাদের একটু ছোটো করে বলি। সেটা হচ্ছে, যদি তোমরা, আমি অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি, ধরো এই হচ্ছে তোমাদের সূর্য, ঠিক আছে, আর আমি এখানে একটা ক্লাউড এঁকে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের ক্লাউড মানে মেঘ, এটা হচ্ছে কি আমাদের মেঘ। এবার এই মেঘের মধ্যে থাকে হচ্ছে তোমাদের ছোট ছোট জলকণা, ঠিক আছে, ছোট ছোট জলকণা থাকে মেঘের মধ্যে। ওকে, মেঘের মধ্যে ছোট ছোট জলকণা থাকে। এবার ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, এই মেঘের মধ্যে যে জলকণা থাকে তাতে যখন এই সূর্যের লাইট এসে ঠিকরায়, আচ্ছা এই লাইট এইভাবে আঁকা উচিত নয়, আমি তোমাদের এই কালিতে এঁকে দিচ্ছি, বা চলো এই কালোতেই আঁকছি, ঠিক আছে। ধরো লাইট এসে এর ওপর পড়লো, যখনই লাইট এসে এর ওপর পড়ে তখন কী হয়, এই লাইট বিভিন্ন কালারের আলোতে কী হয়, ঠিকরে যায়। লালে ঠিক রচ্ছে, কখনো পার্পেলে ঠিক রচ্ছে, কখনো নীলে ঠিক রচ্ছে, কখনো গ্রিনে ঠিক রচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে সত্যি কথা বলতে ঠিক রচ্ছে। আমি সব কটা আঁকছি না, ঠিক আছে, বিভিন্নভাবে কী হচ্ছে এরভাবে ঠিকরে বেরিয়ে যাচ্ছে। ইয়েলোতেও ঠিকরায়, রেডেও ঠিকরায়, ঠিক আছে। সো বিভিন্নভাবে এ কী করছে, ঠিকরে যাচ্ছে, বিভিন্ন দিকে ঠিকরে যাচ্ছে, ঠিক আছে। এর ফলে কী হচ্ছে, এবং এই যে তোমাদের ড্রপলেট অর্থাৎ এই যে জলকণা এর যে আকার, সেটা লাল থেকে এই যে আমাদের ভায়োলেট অর্থাৎ নীল, সবুজ, যত এখানে কালার আছে প্রত্যেকের যে ওয়েভলেন্থ তরঙ্গদৈর্ঘ্য তার থেকে বড় হয় এই ড্রপলেটের আকার। যার ফলে এ কী করতে পারে, এ সমান পরিমাণ সব ধরনের লাইটকে সমান পরিমাণে কী করতে পারে, সমান পরিমাণে কী করতে পারে, স্ক্যাটার করতে পারে, ঠিক আছে। এটা মনে রাখবে, স্ক্যাটার করতে পারে, সব ধরনের লাইটকে সমান পরিমাণে স্ক্যাটার করতে পারে, ঠিক আছে। এই ধরনের সমান পরিমাণ স্ক্যাটারিংকে বলা হয় মি স্ক্যাটারিং, ঠিক আছে। এটা একটা স্পেশাল টাইপের স্ক্যাটারিং, স্ক্যাটারিংয়ে অনেক ভাগ আছে, ঠিক আছে, স্ক্যাটারিংয়ে অনেক ভাগ আছে। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হবে মি স্ক্যাটারিং। দিস ইজ আউট অফ সিলেবাস কোশ্চেন্স, বাট অনেক সময় এটা পরীক্ষা দেয়, আর এটা বলতে পারো একটা সায়েন্টিফিক জিকে টাইপের, ঠিক আছে। তো ওখানে অ্যান্সার এইটা হবে, যে কারণে সব পরিমাণ লাইট যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন সেটা আবার সাদা রঙই হয়ে যায়। আমরা জানি যে সাদা রঙ অ্যাকচুয়ালি কোনো সাদা রঙ নয়, বেসিক্যালি সিঙ্গেল কালার নয়, 7টা বর্ণের কালারের সংমিশ্রণ। তো এরা যখন একই সমান পরিমাণে ঠিক রয়েছেন, যখন আবার ওরা একসাথে আমাদের চোখে এসে পড়ছে তখন আমরাকে সাদাই দেখি, ওই কারণে মেঘকে সাদা দেখায়। নেক্সট চলো পরেরটাতে কি বলেছে দেখো, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ড্যাশ তরঙ্গ দৈর্ঘ্যে কণার দ্বারা আলো ড্যাশের কারণে পরিষ্কার আকাশের রং নীল। বাংলা তো অদ্ভুত লাগতো, ইংরাজিটা পড়ি। দ্য কালার অফ দ্য ক্লিয়ার স্কাই ইজ ব্লু। আচ্ছা, আকাশের রং নীল কেন, ঠিক আছে, কারণ ডিউ টু, কারণ ড্যাশ অফ দ্য লাইট বাই পার্টিকেলস, অর্থাৎ স্ক্যাটারিং অফ দ্য লাইট। একে কী বলি আমরা, স্ক্যাটারিং বলি। স্ক্যাটারিংকে বাংলায় কী বলা হয়, বিচ্ছুরণ বলা হয়। অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট বিচ্ছুরণ হয়, সরি বিচ্ছুরণ নয়, একে বিক্ষেপণ বলা হয় বাংলায়। বিচ্ছুরণ তো ডিসপারশন, ঠিক আছে, একে বলা হয় বিক্ষেপণ। বিক্ষেপণ অফ লাইট, লাইটের বিক্ষেপণ। আলোর কিসের কারণে, আলোর বিক্ষেপণের কারণে, ঠিক আছে, আলোর বিক্ষেপণের কারণে, স্ক্যাটারিংয়ের কারণে। ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার অফ দ্য সাইজ দেন দ্য, ঠিক আছে, পার্টিকেলের সাইজ কেমন হয়, তরঙ্গ দেখেছে পার্টিকেলের সাইজ কেমন হয়, লার্জ হয়, বড় হয়, ঠিক আছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দেখেছে লার্জ তরঙ্গ দৈর্ঘ্যের কণার দ্বারা যখন আলো ছড়ায় তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি স্ক্যাটারিং। অ্যান্সার হবে আমাদের সি। না, একটু ভুল হলো আমার, এটা লার্জ হবে না, স্মলার হবে, ঠিক আছে, এটা স্মলার হবে। ছোট পার্টিকেল যখন হয় স্মল, স্মল পার্টিকেল দ্বারাই নীল রং ছড়িয়ে যায়, এটা স্মল হবে, অর্থাৎ ছোট, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে তোমাদের স্ক্যাটারিং অ্যান্ড স্মলার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একটু ভাবলাম, বললাম না এটা হবে না। দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে স্মল তরঙ্গ দৈর্ঘ্যের নয়, স্মল দৈর্ঘ্যের, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য তো হয় না, স্মল দৈর্ঘ্যের, ঠিক আছে। দৃশ্যমান আলোর যে কারণ কণার তো কোনো তরঙ্গ দৈর্ঘ্য হয় না, লাইটের হয়। তো দৃশ্যমান আলোর
যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য মানে ছোট দৈর্ঘ্যের কণার দ্বারা বিক্ষেপণ হয়, এই কারণে আমরা আকাশকে নীল লিখি। দ্য অ্যান্সার উইল বি বি, নট সি। পয়েন্ট টু বি নোটেড, নট সি। কেন? কারণ লার্জ লেখা আছে তাই, এই জন্যই হবে না। ওকে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবেন নীল যখন ছড়ায় তখন ছোটোর ওপর বেস করে নীল কিন্তু ঠিকরে যায় বিভিন্ন দিকে। ওকে, পরেরটায় চলো। দেখো এগুলো কিন্তু আমার কোনো বানানো প্রশ্ন না, এগুলো কিন্তু 2022-এর লেটেস্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি 2022 শিফট ওয়াইজ করে লেখা আছে। এখানে বলেছে যে ড্যাশ ঘটনার কারণে, কোন ঘটনার কারণে যখন আলো একটি মাধ্যমে স্থগিত কোণার মধ্য দিয়ে যায় তখন আলোর কিছু অংশ সমস্ত দিকে শোষিত হয় এবং নির্গত হয়। ডিউ টু দ্য ফেনোমেনন ওয়েন লাইট ইজ পাস্ট, এটা ইজ পাস্ট থ্রু দ্য সাসপেন্ডেড পার্টিকেল ইন আ মিডিয়াম, এটা কোলয়েড বলা হয় দ্রবণকে, এই ধরনের দ্রবণকে কোলয়েড বলা হয়। ঠিক আছে, সাম পোর্শন অফ দ্য লাইট অ্যাবজর্ব অ্যান্ড এমিটেড ইন অল ডাইরেকশন, এই ধরনের ঘটনাকে কী বলা হয়? এই ধরনের ঘটনাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ বলে একে। ঠিক আছে, বিচ্ছুরণ কাকে বলা হয়? এটা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণে আলো 7টা রঙে ভেঙে যায়। ঠিক আছে, ইন 7 কালার্স, ইন 7 কালার্স 7টা রঙে ভেঙে যায়। আর এখানে কী হয়? বিভিন্ন ডাইরেকশানে আলো ছিটকে যায়, ছিটকে যাওয়ার সময় কিছুটা শোষিতও হয়, অ্যাবজর্বড হয়, আর বাকিটা ছিটকে যায়। ঠিক আছে, এই ধরনের দ্রবণ যেখানে এটা ঘটে সেটাকে আমরা বলি কলয়েড দ্রবণ। ঠিক আছে, ওকে চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, রামধনু গঠনের সময় নিচের কোন ঘটনাটি জড়িত? দেখো এর আগে আমি অনেকবার এসব জিনিস নিয়ে আলোচনা করেছি, এই জন্য এখানে আলোচনা করছি না। মনে রাখবে রামধনু যখন হয় না তখন অ্যাকচুয়ালি পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হয়, বাট এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়েছে তখন এটাকে আমরা নেব। কিন্তু যেটা ঘটে না সেটা হচ্ছে স্ক্যাটারিং ঘটে না। কী কী ঘটে বলে দিই। পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হয়, এটা রেল আগে অনেকবার পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন নেয়, বাট অ্যান্সার পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। সরি, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, পার্শিয়াল ইন্টারনাল রিফ্লেকশনই ঘটে। ঠিক আছে, গেল। নেক্সট তোমাদের ঘটে যেটা, সেটা হচ্ছে ডিসপারশন হয়। ঠিক আছে, ডিসপারশন মানে 7টা রঙে ভেঙে যায় রামধনুর মধ্যে, ওই জন্য আমরা 7টা রঙ দেখি। নেক্সট হচ্ছে রিফ্র্যাকশান হয়। ঠিক আছে, কী হয়? রিফ্র্যাকশান হয়। এই 3টে জিনিস মেনলি ঘটে, তো স্ক্যাটারিং কিন্তু ঘটে না। ওকে চলো নেক্সট পরেরটা। তো এটা জড়িত নয়, এর সঙ্গে এটা আসে না, তো কারেক্ট অ্যান্সার কিন্তু বিই হবে, কারণ এটাই জড়িত নয়। পরেরটা চলো। তোমরা তোমাদের এনসিইআরটি খুলে দেখবে, ওখানে লেখা আছে আলোর আভ্যন্তরীণ প্রতিফলন, ওখানে বলা নেই পূর্ণ না অর্ধেক। দেখবে ওখানে লেখা আছে আলোর আভ্যন্তরীণ প্রতিফলন হয়, ওখানে কোথাও লেখা নেই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়। এনসিইআরটি দিয়ে বাংলা আছে ত্রিপুরা, তাতে দেখবে ওটা লেখা আছে। ঠিক আছে, মনে রাখবে এটা প্রমাণও করা যায় কেন হয় না। তো পার্শিয়াল অ্যাকচুয়ালি ঘটে, টোটাল কিন্তু হয় না। ঠিক আছে, টোটাল হয় না, খানিকটা হয়, টোটাল হয় না। কিন্তু এনসিইআরটিতে যেহেতু লেখা নিয়ে আর রেল যেহেতু অনেক সময় নিয়ে নেয়, তো তোমরা টোটালটাকেও অ্যান্সার করবে, পার্শিয়ালটাকেও অ্যান্সার করবে, দুটো একসঙ্গে থাকবে না, যে কোনো একটা থাকবে সেটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, ওখানে রেলের সঙ্গে ঝগড়া করার কোনো মানে নেই। ওকে, কারণ সবাই যে সায়েন্স বুঝবে তার কোনো মানে নেই। নেক্সট দেখো যে বিক্ষিপ্ত আলোর রং বিক্ষিপ্ত কণার আকারের ওপর নির্ভর করে। ডেফিনেটলি যে আলো বিক্ষেপিত হচ্ছে সেটা যে কণা বিক্ষেপিত করছে তার ওপর ডেফিনেটলি নির্ভর করে। যেমন আমরা একটু আগে দেখলাম কি, যে রেড, অরেঞ্জ, ঠিক আছে, এরা বড় কণা দ্বারা বিক্ষেপিত হয় কারণ এদের তরঙ্গদৈর্ঘ্য বড়। কিন্তু ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এরা কিন্তু ছোট কণা দ্বারা বিক্ষেপিত হয় কারণ এদের তরঙ্গদৈর্ঘ্য ছোট। ঠিক আছে, তো এই দুই টাইপের ব্যাপার আমরা একটু আগে দেখেছি। তো এই জন্যই বলছে কেমন ধরনের আলো আর কেমন কণা দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে তার উপর নির্ভর করে বিক্ষেপণ। নেক্সট বলছে খুব সূক্ষ্ম কণাগুলো মূলত ড্যাশ আলো ছড়িয়ে দেয়, ব্লু আলো ছড়িয়ে দেয়। ঠিক আছে, অ্যান্সার হবে ব্লু। এই দেখো এখানে লিখেওছি আমি। এবার তোমরা বলো স্যার এখানে তো গ্রিন আর ইয়েলো নেই। দেখো আমি তোমাদের কী বলেছি, যখন রেড অরেঞ্জ ফিগারে থাকবে তখন গ্রিন আর ইয়েলো নর্মালি লেখা হয় না, তবে মনে রাখবে গ্রিনও হয়, ইয়েলো হয়। এই 4টে মূলত বড় দ্বারা হয় আর এই 3টে মূলত ছোটো দ্বারা হয়। ঠিক আছে, তো এই জন্য কনফিউজ করার জন্য এরকম দিয়ে রাখে। তো ব্লু কিন্তু ছোটো কোণা দ্বারা হয়, এটা মনে রাখবে। পরেরটায় চলো। আচ্ছা পরেরটা আর নেই, আমাদের 80 কোশ্চেন্স অবধি, 80টা কোশ্চেন্স মানে 80 দাগ অবধি ছিল টোটাল। আমরা 20 কোশ্চেন্স আজকে করলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করো আর হাইপ একটু দিও, এটা আমাদের একটা তোমাদের কাছে মানে অনুরোধ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে পরের দিন কিন্তু আমরা
ইলেকট্রিসিটি এবং ম্যাগনেট আলোচনা করবো, দুটোই আলোচনা করবো, ইলেকট্রিসিটি আলোচনা করবো তার সঙ্গে ম্যাগনেট, মানে ধরো 15টা কোশ্চেন ইলেকট্রিসিটি নিলাম, তো 15টা কোশ্চেন আমরা ম্যাগনেটে নেবো, ঠিক আছে। নেক্সট তোমাদের যে ক্লাস সেটা বাইলিঙ্গুয়ালি হবে, এরকমই আসবে আর ওইভাবে আসবে। তবে মনে রাখবে ম্যাগনেটের কিন্তু বড় 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 তোমাদের বাংলা আর বড় বড় ইংলিশ হয়। এবার আমার কিন্তু এই ছোটো করে দিতে হবে তখন তোমাদের, ঠিক আছে, এটাকে কী করতে হবে, একটু ছোটো করে দিতে হবে। চলো, থ্যাংক ইউ।